আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। ভারতের কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, বাংলাদেশে একটি দলের ব্যাপারে উদ্বিগ্ন হওয়া ভারতের জন্য গোপন যন্ত্রণার কারণ হতে পারে। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে আরও বলেন, বাংলাদেশ নিয়ে কিছু উদ্বেগ থাকলেও ভারতের গণমাধ্যমের অতিরঞ্জন বন্ধ করা উচিত। নিকটতম প্রতিবেশী বাংলাদেশে যা ঘটছে তা নয়াদিল্লিকে নিবিড়ভাবে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা উচিত। বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসুক তাদেরকে বৈরীভাবে উপস্থাপন করা বন্ধ করা উচিত, কারণ সরকারের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি হলে তা ভারতের জন্য গোপন যন্ত্রণার কারণ হতে পারে। সেখানে কিছু ঘটনা ঘটলেও আমাদের মিডিয়া তা অতিরঞ্জিত করছে। আর সাবেক সহযোগী হিসেবে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া কংগ্রেস সমর্থন করে, কিন্তু তিনি যে বক্তব্য দিচ্ছেন তা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। আমাদেরকে কোনো নির্দিষ্ট দল নয়, মানুষের সাথে সম্পর্ক স্থাপনে মনোযোগী হওয়া উচিত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কিছু উদ্বেগ থাকলেও তাদেরকে ভারতের বৈরী হিসাবে উপস্থাপন করা যায় না। But if you read Indian media coverage, by and large, we don't see that. We see it as attacks on Hindus. সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। তবে ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখেই সব ধরনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। রাজধানী নির্বাচন ভবনে সকালে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনডিপির সঙ্গে আলোচনা শেষে এসব কথা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সহযোগিতা ও পরামর্শের জন্য আমন্ত্রণ জানায় ইসি। বৈঠকে নির্বাচন সুষ্ঠু করতে এবং জনসম্পৃক্ততা বাড়াতে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরে ইউএনডিপি। আমরা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই। আগামী নির্বাচন সম্ভবত একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে, তবে কবে নির্বাচন হবে সে বিষয়ে সরকার নির্ধারণ করবে। আমরা শুধু কারিগরি সহায়তা দেব, আর নির্বাচন কমিশন যেমন সহযোগিতা চাইবে তাও দেওয়া হবে। পরে নির্বাচন কমিশনার বলেন, ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে কমিশন। তবে সরকার চাইলে আগে স্থানীয় সরকার নির্বাচনও হতে পারে। আর সীমিত পরিসরে স্থানীয় সরকার নির্বাচন করে ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলেও মনে করেন তিনি। 5 স্তরের যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোটা করতে হয় তাহলে এটা ইন ফেজেস প্রায় 1 বছর সময় লেগে যায়। তো আমাদের তো এখন সকল স্থানীয় সরকার আপনার ইনস্টিটিউশন ডিসমেন্টাল হয় নাই, কিছু ডিসমেন্টাল হয়েছে। তারা যদি মনে করেন যে না, জাতীয় নির্বাচনকে আপনার কোনো একটা টাইমে ফ্রেম করে তারপরে কতটুকু অনুশীলন করা যায় সেটা তারাই সিদ্ধান্ত নেবে। তবে চূড়ান্তভাবে নির্বাচনের সময় ডিসেম্বরে না জুনে হবে তা নিয়ে রাজনৈতিক মতৈক্য দরকার বলে মনে করে ইসি। অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায় তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ইউএসএআইডির কার্যক্রম বন্ধ করার সময় এখন নয় উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রাসি জ্যাকসন প্রধান উপদেষ্টার সঙ্গে আজ তার সরকারি বাসভবন যমুনায় দেখা করতে গেলে তিনি এমন মন্তব্য করেন। ডক্টর ইউনূস বলেছেন, আইসিডিডিআরবির মতো সংস্থাকে তাদের কার্যক্রম সংকুচিত করে নিয়ে আসতে হচ্ছে। বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন আলোচনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পরে একই স্থানে ঢাকায় সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিশ্বব্যাংকের বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে স্বচ্ছতা, সুশাসন এবং কর ব্যবস্থার সংস্কার নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া, ভবিষ্যৎ সরকার এবং প্রবৃদ্ধির জন্য সংস্কার খুবই জরুরি বলে মনে করেন সফররত এই কর্মকর্তা। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলায় উচ্চ আদালতের নির্দেশে টাস্কফোর্স গঠন করায় তদন্তে কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী শিশির মনির। সুপ্রিম কোর্টে তিনি সাংবাদিকদের একথা বলেন। এদিকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। মেজবাহ হাসানের রিপোর্ট। 4 বছরের ছোট্ট মেঘ এখন বড় হয়ে 17-তে। সাংবাদিক সাগররুনিকে হত্যার সময় অবলা তাদের সন্তান এখন বাবা মায়ের বিচার চাইতে আদালত প্রাঙ্গণে। এই 13 বছরে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে 115 বার, কিন্তু নতুন সরকারের ওপর আস্থা রাখতে চায় মেঘ। একটু হলেও আমরা হোপফুল, আশা করি যেহেতু অনেক কিছু বললো, মাত্র বলে গেল, তো আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের 24 ঘন্টার আশ্বাসের পর কেটে গেছে 1 যুগেরও বেশি সময়।
পরিবারের অভিযোগ, স্বৈরাচার সরকার সংশ্লিষ্টরা জড়িত বলেই এগোয়নি তদন্ত। তবে এবার কিছুটা অগ্রগতি হয়েছে। এই উচ্চতর টাস্কফোর্স 4 এপ্রিলের মধ্যে হাইকোর্ট বিভাগে তাদের তদন্তের সারবত্তা পেশ করবেন। সায়েন্টিফিক এবং ফরেন যে সমস্ত এভিডেন্স আছে সেগুলো এক্সামিন করছেন। যতটুকু আমরা জানতে পেরেছি বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে। সময়ের ব্যবধানে হাইকোর্ট বিভাগে এই ডেভেলপমেন্টগুলো নিয়ে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হবে। সহকর্মী হত্যার বিচার চেয়ে 13 বছর ধরেই আওয়াজ তুলছেন সাংবাদিকরা। তাদের অভিযোগ, খোদ আওয়ামী মদতপুষ্ট সাংবাদিকরাও জড়িত এই হত্যাকাণ্ডে। এই হত্যার সাথে আওয়ামী লীগের প্রভাবশালী লোকজন যে জড়িত ছিল তার প্রমাণ হচ্ছে আমরা খুনিদের নাম জানতে পারি নাই। কিয়ামত পর্যন্ত এই হত্যার বিচার দাবি করে যাব আমরা। এই হত্যার বিচার চেয়ে আগামীকাল বুধবার আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করব। অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার দ্রুত সাগররুনি হত্যার তদন্ত কার্যক্রম শেষ করে বিচার নিশ্চিত করবেন, এমনটাই প্রত্যাশা সবার। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সাগররুনি হত্যার বিচার সরকারের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সন্ধ্যায় জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী অডিটোরিয়ামে সাগররুনি হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড প্রদর্শনীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, অতীতে সংশ্লিষ্টদের অসহযোগিতায় বিচারের ক্ষেত্রে জটিলতা থাকলেও এখন সরকার তদন্তে কোনো হস্তক্ষেপ করছে না। এছাড়া বিগত সরকারের সময় যেসব হত্যাকাণ্ডের বিচার হয়নি সেগুলোর বিচার নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। অনেক বছর তো পার হয়ে গেছে, যত বছরই পার হোক না কেন, এই যে মেঘকে দেখছেন বা ওর ভাইদেরকে দেখছেন, রুনির ভাইদেরকে, তাদের তো একটা বিচার পাওয়ার অধিকার আছে, জানবার অধিকার আছে যে ঘটনাটা কে ঘটালো। আগে যারা তদন্ত করতো তাদের উপর হয়তো একটা প্রভাব ছিল, কিন্তু এখন তো প্রভাব মুক্ত হয়ে তদন্ত করছে। এখন তদন্ত করে ওনারা যা বলেন তাই তো আমাদেরকে মানতে হবে, কিন্তু বিচার আসলে একটা হতে হবে। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। আজ রাজধানীতে টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়া আফগানিস্তানের পরেই দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। বাংলাদেশে উদ্বেগজনক হারে দুর্নীতি বাড়ছে বলেও জানানো হয়। মইদুল ইসলামের রিপোর্ট। দুর্নীতির ধারণা সূচক সিপিআই 2024 প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক তুলে ধরেন 2024 সালে 180টি দেশের দুর্নীতির চিত্র, যেখানে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান, সবচেয়ে কম দুর্নীতির দেশ ডেনমার্ক। দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম। সবচেয়ে হাই স্কোর করেছেন 90 পেয়েছে ডেনমার্ক, আর সর্বনিম্ন সবচেয়ে খারাপ স্কোর যে সমস্ত দেশগুলো পেয়েছে আনফর্চুনেটলি তাদের মধ্যে সর্বনিম্ন অবস্থানে সাউথ সুদান। বাংলাদেশের স্কোর হচ্ছে 100-র মধ্যে 23, যেটা গতবারের তুলনায় 2023-এর তুলনায় 1 পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমে গেছি আমরা, অর্থাৎ 151তম দেশ আমরা 180দের মধ্যে, গতবার ছিলাম আমরা 149তম। বাংলাদেশ দুর্নীতি নিয়ন্ত্রণ হারাতে বসেছে। 2012-র তুলনায় আমাদের স্কোর 12 থেকে পুরো মেয়াদে সর্বনিম্ন এবারের স্কোর। কাজেই আমাদের স্কোর অত্যন্ত উদ্বেগজনক এবং হতাশাব্যঞ্জক, এবং আগের তুলনায় আমাদের অবস্থান গভীরভাবে নিম্নতর অবস্থানে পৌঁছেছি আমরা। টিআইবির প্রতিবেদনে উঠে আসে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান, দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে কম দুর্নীতির দেশ ভুটান। বিগত 13 বছরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নানা অনিয়মের কারণে ক্রমাগতভাবে দুর্নীতি বেড়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন টিআইবির নির্বাহী পরিচালক। যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, এটা অর্থাৎ নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 এই মেয়াদটি, এবং এই মেয়াদের তথ্যের উপর ভিত্তি করে যেহেতু সূচক, সেই কারণে আমাদের পারফরমেন্স এত বেশি নেতিবাচক বা উদ্বেগজনক হয়েছে। পাবলিক সেক্টর করাপশন অর্থাৎ সরকারি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর, বিশেষ করে হাই লেভেল করাপশনের দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারি নেই। বিশেষ করে যেটা দেখা গেছে পাবলিক সেক্টরে, বিশেষ পাবলিক কন্ট্রাক্টিং ক্রয় খাত এবং প্রকল্প বাস্তবায়ন, এই ধরনের খাতগুলিতে অবারিত দুর্নীতি, জবাবদিহিনভাবে ক্ষমতার ব্যবহার আমরা সেটা
দেখতে পেয়েছি এবং সেটার প্রতিফলন এই সূচকে ঘটেছে। 1995 সাল থেকে প্রতি বছর দুর্নীতির এই সূচক প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বাংলাদেশ এই সূচকে প্রথম তালিকাভুক্ত হয় 2001 সালে। থেকে অর্থ পাচার। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। চিহ্নিত অপরাধীরা জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে, যা কাম্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর রাজারবাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মশালায় তিনি কথা বলেন। রিপোর্টার জানাচ্ছেন হাসান জাবেদ। 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা পর্যালোচনা এবং আইন প্রয়োগ বিষয়ে কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে ঢাকা ও গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং এই 2 মেট্রোপলিটনের সকল ম্যাজিস্ট্রেট সহ 300 কর্মকর্তা অংশ নেন। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশ থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সম্ভব। দুষ্কৃতিকারী, উস্কানিদাতা, জনগণের ভয়ভীতি প্রদর্শনকারী, দুর্নীতিবাজ গ্রেপ্তার করে আদালতে যাবে, আর তথ্যের সীমাবদ্ধতা কিংবা এজেন্সির ব্যর্থতার কারণে জামিন হয়ে পুনরায় অপরাধে জড়িত পড়বে, এটা কোনোভাবেই কাম্য নয়। কর্মশালায় আইন উপদেষ্টা বলেন, পুলিশ ও বিচার বিভাগ ঠিকভাবে কাজ করলে মবতন্ত্রের অবসান হবে। প্রতিটি হত্যা ও গুমের বিচার সরকার করবে বলেও জানান তিনি। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আওয়ামী সরকার সব সেক্টরকেই ধ্বংস করে গিয়েছে, তাই বিচার বিভাগ সহ সবকিছুর সংস্কার প্রয়োজন। শুধু আইন শৃঙ্খলা বললেই তো আর হবে না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সংস্কার দরকার, ব্যাপকভাবে দরকার বিচার বিভাগের, ব্যাপকভাবে দরকার প্রশাসনের, সমস্ত সেক্টরেই সংস্কারের দরকার, কারণ সমস্ত সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। শয়তান ধরতে ঘুরতে হবে না। সরকারের আশেপাশেই শয়তান রয়েছে, যারা সচিবালয়ের মধ্যে বসেই আওয়ামী লীগকে এখনও সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর মুগদার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি বিষয়ে সংগঠনের মুগদা থানার কর্মশালায় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, কারণ স্থানীয় নির্বাচন দিলে আওয়ামী লীগ গর্ত থেকে বেরিয়ে আসার সুযোগ পাবে। বিএনপি নির্বাচনের দাবিকে অনেকে নেতিবাচক বলছে বলে তিনি বলেন, নির্বাচনে কারা আসে তা যথাসময়ে দেখা যাবে। কর্মশালায় ইশরাক হোসেন এবং আফরোজা আব্বাস বিএনপির 31 দফা নেতাকর্মীদের সামনে তুলে ধরেন। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, এখন সুযোগ পেলেই তারা সবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে হাজির হবে। শয়তান শিকারের জন্য একটা কার্যক্রম শুরু করেছে, অপারেশন ডেভিল হ্যান্ড। শয়তান শিকার করার জন্য বনে জঙ্গলে ঘোরা দরকার কি ভাই? শয়তান তো আপনার আশেপাশেই আছে, এই সরকারের সঙ্গে আছে, সামনে আছে, পিছনে আছে, সচিবালয়ে আছে, ওদের আগে ধরেন। অপারেশন ডেভিল হান্টে 607 এবং অন্যান্য মামলায় 1168 জন সহ সারা দেশে মোট 1775 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গাজীপুর মহানগরী এলাকায় 69 জন এবং জেলা পুলিশের অভিযানে 12 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। পুলিশ বলছে, আটককৃতরা সবাই ফ্যাসিস্ট সরকারের দোসর এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলায় 42 জনকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে হবিগঞ্জ 2 আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খান এবং সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রী জোসনা খানমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চাঁদাবাজির অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জ থানার 13 জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এদের মধ্যে 2 জন এসআই, 2 জন এএসআই এবং 9 জন কনস্টেবল রয়েছেন। দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, এসআই সহ 13 জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের আপাতত অন্য কোনো কর্মস্থলে দেওয়া হয়নি। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কোম্পানিগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কেটে পাথর উত্তোলন শুরু করে স্থানীয়রা। টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠে কোম্পানিগঞ্জ থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বরিশালের গৌরনদীতে জমি জমা বিরোধকে কেন্দ্র করে শিশু সাফওয়ান হত্যার দ্রুত বিচার এবং সব আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্বজন এবং বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন। দুপুরে প্রেস ক্লাবে মানববন্ধনে পরিবারের সদস্যরা অভিযোগ করেন 7 বছরের শিশু সাফওয়ানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আসামিদেরকে সবাই এখন গ্রেফতার করা হয়নি, তারা বাইরে থেকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। এজন্য গ্রেফতারকৃতদের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড এবং অন্য আসামিদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। গত 27 জানুয়ারি দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাফওয়ান। 16 ঘন্টা পর গত বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে একটি ডোবার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। কোনো অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না। বিদ্যমান সম্প্রীতির সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন যুবদলের সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। তিনি বলেন, এ ব্যাপারে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। ফরিদপুর সদরের চাঁদপুর গ্রামে 5 দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি কথা বলেন। 100 বছরের ঐতিহ্য ফরিদপুরের রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান মহানামযজ্ঞ শেষ হবে বুধবার ভোগদানের মধ্য দিয়ে। মঙ্গলবারের অমর একুশে গ্রন্থমেলা ছিল অনেকটাই নিরিবিলি। কর্মব্যস্ত দিনে অনেকেই মেলায় আসেন কাজের শেষে। প্রকাশক এবং লেখকদের আশা সামনের দিনে আরও মুখরিত হবে মেলা প্রাঙ্গণ। মেলায় আজ নতুন বই এসেছে 91টি। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। ছুটির দিনের তুলনায় কর্মদিবসগুলোতে বইমেলার চিত্র থাকে কিছুটা ভিন্ন। বইয়ের প্রতি ভালোবাসা থেকে অনেকেই মেলায় ছুটে আসেন কর্মব্যস্ত দিনের শেষে। বিকেল গড়াতেই তাই বাড়তে থাকে পাঠক ও ক্রেতার আনাগোনা। অনেকেই মেলায় আসেন পরিবার স্বজন নিয়ে। পরবর্তী প্রজন্মের মাঝে বইয়ের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতেই তাদের এই প্রচেষ্টা। নতুন বই কেনার জন্য উদ্দেশ্যে বাচ্চাদের নিয়ে আসা আর কি। মেলা অনেক ভালো লাগছে আজকে। আমাদের বই মেলায় এসে ভালো লাগছে। আমরা অনেক বই কিনেছি, তাই না? হ্যাঁ, আমরা অনেক বই কিনেছি। প্রতি বছর একবার করে আসি, আর এখন যেহেতু বাচ্চা আছে, বাচ্চার জন্য কিছু বই কিনেছি। লেখক প্রকাশকরা জানালেন, পাঠকের পছন্দ এখন বহুমুখী। পাঠকরা এখন রাজনীতি সহ বিভিন্ন বিষয়ের বই নিয়ে আগ্রহী। এবারের বইমেলার সবচেয়ে আলোচিত দিক হচ্ছে তরুণ প্রজন্মের অংশগ্রহণ। বর্তমান তরুণ প্রজন্ম আসলে আপনার ক্লাসিক সাহিত্যের দিকে আবার ঝুঁকেছে। উপন্যাস, গল্প এগুলো তারা পড়ার দিকে ঝুঁকেছে। পাঠকরা বইয়ের প্রতি যথেষ্ট আগ্রহ আছে। আমি ব্যক্তিগতভাবে লেখালেখির সাথে সম্পৃক্ত। আমি বিশেষ করে ক্ষুদ্র জাতিসত্তার উপর কাজ করি। আমার এই বইগুলিতে নজরুলের জেল জীবনের কথাগুলো ফুটে তুলে ধরা হয়েছে। এদিকে বইমেলার 10ম দিনে সব্যসাচী প্রকাশনের স্টলের সংঘটিত ঘটনাকে অনভিপ্রেত উল্লেখ করে এটি তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বাংলা একাডেমি। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। হালকা শীতের আমেজে পিঠা উৎসবে মেতেছে বনানী ডিওএইচএস এর বাসিন্দারা। বনানী খেলার মাঠে এই উৎসবের আয়োজন করে বনানী ডিওএইচএস পরিষদ। শীতের শেষের সময় নিয়মিতই আয়োজন করে থাকেন তারা। পরিবার নিয়ে পিঠা উৎসবে যোগ দেন স্থানীয় বাসিন্দারা। ভাপা, চিতই সহ দেশীয় বিভিন্ন পিঠার আয়োজনের পাশাপাশি বিরিয়ানি সহ বিভিন্ন খাবারের পসরা বসে এখানে। মূলত এখানে বসবাসকারীরাই পিঠা এবং খাবারের আয়োজন করে থাকেন। হালকা শীতের আমেজে সুন্দর পরিবেশে পরিবারকে নিয়ে পিঠা উৎসবে মেতে ওঠাই এখনকার মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভারতীয় ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ারের কাছ থেকে পুনরায় পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। এক বাংলাদেশি কর্মকর্তার বরাতে মঙ্গলবারের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন বলছে, শীতের সময় কম চাহিদা এবং বকেয়া নিয়ে বিরোধের জেরে গেল অক্টোবরে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে কোম্পানিটি। পরে বাংলাদেশও অর্ধেক বিদ্যুৎ বহাল রাখতে বলেছিল। এতে 800 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিটের একটির উৎপাদন বন্ধ হয়ে যায়। 1600 মেগাওয়াট প্ল্যান্টের উৎপাদনও অর্ধেকে নেমে আসে। 3 মাসের বেশি সময় পর ফের পুরোদমে সরবরাহ চালু করতে বলল ঢাকা। 2017 সালে বাংলাদেশের সঙ্গে 25 বছরের চুক্তি করেছিল আদানি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ।
রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।